স্টার্ট করে দেই। কেউ কিছু বল ভাই। ওকে ফাইন, আমি তাহলে স্টার্ট করি। হাই, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের টপিক হার্ট। ওকে, তো উৎসব আমাকে স্ক্রিন শেয়ারের পারমিশন দিও। ওকে, তাহলে স্টার্ট করি। আজকে আমাদের টপিক হচ্ছে হার্ট। তো আমরা তো সবাই জানি যে হার্ট মেইনলি একটা পেশল অঙ্গ, তাই না? পেশল অঙ্গ যেটা হচ্ছে আমাদের অনবরত সংকোচন প্রসারণ হয়, যার মাধ্যমে আমাদের সমগ্র দেহে রক্ত প্রবাহিত হয়। তো এটা যেহেতু আহ, এটা ইম্পর্টেন্স তো আমরা কখনোই মানে কি বলবো, মানে কখনোই তো অস্বীকার করতে পারবো না। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্গ, যেহেতু এটা পেশল অঙ্গ আর এটা অনবরত সংকুচিত আর প্রসারিত হতে থাকে। তো আমরা একটু দেখি যে জিনিসটা অ্যাকচুয়ালি কিরকম, তারপর আমি ডিটেলস আসছি। এখানে দেখো জিনিসটা, এটা হচ্ছে একটা, দেখতেই পাচ্ছ যে এটা মানে একটা পেশল অঙ্গ কিভাবে অনবরত সংকুচিত প্রসারিত হচ্ছে। তো আমরা তো জানি যে এটা যদি না থাকে তো আমাদের বাঁচা তো অসম্ভব। তো আমরা যখন মানে একটা ভ্রূণ যখন মাতৃগর্ভে থাকে তখন থেকেই তো এটা স্পন্দন শুরু হয়, তাই না? কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, ভ্রূণাবস্থার যে প্রথম 21 দিন থাকে, মানে প্রায় 1 মাসের চেয়ে একটু কম, তখন হৃৎপিণ্ড থাকে না। কিন্তু কিন্তু তখন যে ভ্রূণের দেহে কিভাবে রক্ত প্রবাহিত হয় এটা কিন্তু আমরা কেউই জানি না। কিন্তু আমরা আলটিমেটলি হচ্ছে যখন 6 সপ্তাহ হতে থাকে একটা ভ্রূণের, তখন থেকে কিন্তু হৃদস্পন্দনটা শুরু হয় এবং সেটা মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে। তো এখন যেহেতু আমরা মানে হার্ট সম্পর্কে যেহেতু জানতে চাই, তো আমরা অবশ্যই জানবো যে এটার আকার বা ওজন কতটুক। তো ফার্স্টে আমরা একটু কল্পনা করি যে আমাদের যে হাত মুষ্টি করে ধরলে যতটুক হয়, একটা হার্টের সাইজও কিন্তু ঠিক ততটুকুই। ওকে, তো আর এটার ওজনও কিন্তু অনেক কম। কিন্তু মেইনলি যেহেতু পুরুষদের দেহ নারীদের থেকে একটু মানে সাইজে বড় থাকে বা গাঠনিক দিক দিয়ে ডিফারেন্ট হয়, তাই পুরুষদের দেহে এটার ওজন প্রায় 250 থেকে 390 গ্রাম হয়ে থাকে, আর নারীদের দেহে 200 থেকে 275 গ্রামের মতো। কিন্তু এই এত ছোট একটা জিনিস এত একদম আমাদের সারা জীবন অনবরত মানে হৃদস্পন্দন ঘটাতে থাকে, এবং মানে এটা শেষ হয়ে গেলে মানে আমরা শেষ, তাই না? জিনিসটা তো এরকম। তো এটা আমাদের পুরা হোল জীবদ্দশায় 2600 মিলিয়ন বার কিন্তু স্পন্দিত হয়। আর এই 2600 মিলিয়ন বারে গড়ে 155 মিলিয়ন ব্লাড পাস করতে পারে। এটা তো আমরা সবাই মানে বইয়ে বা কোথাও পড়েছি, তাই না? তো তাহলে আমরা জানলাম যে
হার্টের মেইন বেসিক গুলো কি বা কি হয়। তো এবার আমরা আসি যে এটার অবস্থানটা কোথায়। আমরা সবাই হার্ট বলতে কি বুঝি, যে এটা আমাদের বুকের বাম পাশে থাকবে, জিনিসটা তো এরকম, তাই না? কিন্তু এটা তো আমরা সবসময় বাচ্চাকাল থেকে শুনে আসতেছি। তো আমরা যদি এক্স্যাক্টলি আর একটু ডিপে যাই, তখন আমরা কি জানবো যে হার্টটা মেনলি কোথায় থাকে? দুই ফুসফুসের মাঝখানে থাকে, আর মধ্যচ্ছদে একটু উপরে। কিন্তু আমরা কেন সবসময় বলি যে হার্টটা শুধু বাম পাশেই থাকে? এটা তো এরকম না, তাই না? হার্টটা তো আমাদের মানে হার্টটা বাম পাশে একটু বেশি থাকে, বাট এইটা মানে ডান পাশে যে থাকে না, এরকম না। হার্টের মানে মেইনলি যে পুরো একটা হার্ট থাকে, ওইটার প্রায় 2/3 অংশ হচ্ছে বাম পাশে থাকে, আর 1/3 অংশ হচ্ছে গিয়ে ডান পাশে থাকে। কিন্তু আমরা সবসময় যে আমি যে একটু আগে বললাম যে কেন সবসময় বলি যে বাম পাশেই থাকে, এটার কারণটা হচ্ছে যে আমাদের যে হার্টে যে প্রকোষ্ঠগুলো থাকে, এটার মধ্যে যে বাম নিলয়টা থাকে, ওটা অন্যান্য প্রকোষ্ঠ হতে অনেক শক্তিশালী থাকে। মানে বাকি তিনটা প্রকোষ্ঠ থেকে বাম নিলয়টা প্রচুর শক্তিশালী থাকে, যেটা সারা দেহে রক্ত পাম্প করে পাঠায়। ওকে। তো আবার আচ্ছা দেখো, যদি মানে হার্টটা আমি বললাম যে বাম পাশে একটু বেশি থাকে, ডান পাশে কম থাকে। আবার আমরা কিন্তু একই সাথে এটাও জানি যে হার্টের নিচে যে ফুসফুসটা থাকে, সেটা ডান ফুসফুস বড় থাকে, বাম ফুসফুস কম থাকে, তাই না? তো জিনিসটা কেন? তো দেখো, হার্ট যেহেতু বাম পাশে একটু বেশি জায়গা দখল করে, তো ফুসফুসের তো অবভিয়াসলি জায়গা একটু কম হয়ে যায়। তো তাহলে কি হয় জিনিসটা, যে ফুসফুস জায়গা কম পায়, যার জন্য ডান ফুসফুসের অংশটা একটু বড় থাকে, মানে বাম ফুসফুসের তুলনায়। ওকে, ফাইন। এবার তাহলে আমরা আসি যে ও আচ্ছা, ওয়েট, আমরা দেখাই যে আমি যে হার্টের কথা বললাম যে মানব হৃৎপিণ্ডে কতটুকু থাকে, এই যে এক্স্যাক্টলি জিনিসটা দেখো, যে বাম পাশে কতটুকু, বাম পাশে পুরাটা জুড়ে আছে, আর ডান পাশে জাস্ট অল্প একটু, জিনিসটা এরকম। ওকে, ফাইন। এবার তাহলে আমরা আসি যে একটা হার্ট, আমরা যে হার্ট পড়বো, এটা অবভিয়াসলি অনেকগুলা পার্ট থাকবে। তো একদম বেসিকে যে দুইটা পার্ট থাকে, সেটা হচ্ছে অ্যাপেক্স আর বেস। ওকে, এই ছবিটা দেখো, অ্যাপেক্স আর বেস। অ্যাপেক্স বলতে আমরা কি বুঝাই, যে হার্টের যে নিম্নমুখী যে সরু ত্রিকোণাকার অংশ, এই যে এখানে যে ত্রিকোণাকার অংশ নিচের দিকে আছে, এটাকে বলে অ্যাপেক্স। আর বেস, বেস বলতে তো সবসময় আমরা বেস বলতে ভিত্তি বা এরকম বুঝাই। তো তেমনি ঊর্ধ্বমুখী যে প্রসারিত অংশটা থাকে উপরের দিকে, দেখো এখানে লেখা আছে বেস। এটাই হচ্ছে হার্টের মেইনলি দুইটা পার্ট। এখন আমরা বেসিকটা পড়লাম। এখন আমরা তো ধরো 9-10 থেকেই, এখানে তো বেশিরভাগই 9-10-এর স্টুডেন্ট, তারপরও ইন্টার আছে। তো আমরা মেইনলি 9-10 থেকেই কি পড়ে আসছি, আমাদের দেহের ভিতর যতগুলো অঙ্গ আছে, লাইক ফুসফুস, ব্রেইন বা যাই বলো না কেন, সবকিছুরই কিন্তু একটা করে পর্দা থাকে, তাই না? যে পর্দা কি করবে, আমাদের মানে ওই অঙ্গটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে বা প্রোটেক্ট করবে। ওভারঅল মেইন কথা কি, প্রোটেক্ট করবে। তো এখন আমাদের অবভিয়াসলি হার্ট যেহেতু এত ইম্পর্টেন্ট একটা অঙ্গ, এটারও অবভিয়াসলি মানে পর্দা থাকবেই। তো এটার মেইন একেবারে বাইরে যেই পর্দাটা থাকে, সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম বলতে, দাঁড়াও আমি একটু দেখাচ্ছি। হুম, এখানে দেখো পেরিকার্ডিয়ামটা কি বলেছে। একেবারে যে সাইডের যে পার্টটা, এটাই হচ্ছে পেরিকার্ডিয়াম। ওকে। তো পেরিকার্ডিয়ামটা যে, এখানে পেরি মিন্স তো আবরণ তোমাদেরকে বলা হয়েছে, আর কার্ডিয়াম মানে যে হার্ট, এটা তো জানি। তো এই পেরিকার্ডিয়ামটা মেনলি দুই পার্টে ডিভাইডেড। ওকে, একেবারে বাইরের পার্টটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর তারপরের পার্টটা হচ্ছে কি সেরাস পেরিকার্ডিয়াম। তো ফাইব্রাস পেরিকার্ডিয়াম যেটা, আমরা তো সবাই জানি যে ফাইবার মানে কি, তন্তু, তাই না? তো ফাইব্রাস পেরিকার্ডিয়াম জিনিসটা কি, এটা হচ্ছে তন্তুময় থাকে এই পার্টটা। আর সেরাস পেরিকার্ডিয়ামটা কি, সেরাস হচ্ছে এখানে আর্দ্র বা পানি জাতীয় বোঝানো হয়েছে। তো সেরাস পেরিকার্ডিয়াম বলতে এখানে হচ্ছে একটা মানে তরল টাইপের একটা পর্দা থাকে। তো এখন দেখো, যে এত ইম্পর্টেন্ট অঙ্গ যে এটা, তো অবভিয়াসলি আর সেরাস পেরিকার্ডিয়ামের পার্টটা দেখো এখানে কিন্তু একটু বড়।
দেখো ফাইব্রাস পেরিকার্ডিয়াম রেড ইন্ডিকেট দেওয়া হয়েছে ঠিকই, বাট এটা কিন্তু একটা পর্দা দেখানো হয়েছে। বাট সেরাস পেরিকার্ডিয়াম দেখো অনেকগুলা পার্টে ডিভাইডেড। ওকে, তো সেরাস পেরিকার্ডিয়ামের মাঝখানে কিন্তু অনেক কিছু আছে। তো সেরাস পেরিকার্ডিয়ামটাকে একইভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গিয়ে প্যারাইটাল পেরিকার্ডিয়াম, আরেকটা হচ্ছে ভিসারাল পেরিকার্ডিয়াম, রাইট? তো এই প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর ভিসারাল পেরিকার্ডিয়ামের মাঝখানে একটা স্পেস থাকবে, যে স্পেসটা হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস। ওকে, তো এই পেরিকার্ডিয়াল স্পেসটা কিন্তু খালি থাকে না, এটার ভিতরে একটা ফ্লুইড থাকে যেটাকে বলে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এখানে দেখো লেখা আছে পেরিকার্ডিয়াল ফ্লুইড, যেটা মেনলি আমাদের হার্টকে বাহিরের আঘাত চাপ থেকে রক্ষা করবে, আর এটা মেইন কাজ হচ্ছে হার্টকে সংকোচন প্রসারণে সহায়তা করবে। ওকে, এখন আমরা তো একেবারে হার্টের মানে আবরণটা পড়লাম। এখন আমরা দেখব যে হার্ট যেহেতু এত ইম্পর্টেন্ট একটা অঙ্গ, অবভিয়াসলি এটার একটা আবরণ থাকবে না, এটা আরো আবরণ থাকবে। এখন আমরা কি করব যে দেখব যে শুধু পেরিকার্ডিয়াম না, হার্টের ভেতরে আরো তিনটা আবরণী আছে, যেটা হার্টের বিভিন্ন পার্টকে মানে প্রোটেক্ট করে রাখছে। ওকে, তো পেরিকার্ডিয়ামের স্তরটা আমরা কি করব, ইমাজিন করো যে পেরিকার্ডিয়ামের স্তর একেবারে খুলে ফেলেছো। ওকে, তারপর যে স্তরটা আসবে সেটা হচ্ছে গিয়ে এপিকার্ডিয়াম। এখানে দেখতে পাবে, দেখো এপিকার্ডিয়াম, এই যে এখানে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, প্যারিটিয়াল পেরিকার্ডিয়াম এগুলো আছে। তারপর এখানে দেখো তোমার এই যে ইন্ডিকেট করা আছে যে এপিকার্ডিয়ামটা কোনটা, একেবারে বাহিরের যে প্রাচীরটা থাকবে এই রেড কালারে, এটা হচ্ছে কি এপিকার্ডিয়াম। ওকে, এপিকার্ডিয়ামটা মেনলি হচ্ছে যোজক কলা দিয়ে তৈরি। ওকে, আর তারপরের যে পর্দাটা এটা হচ্ছে গিয়ে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়ামটা হৃৎপেশি দিয়ে তৈরি হয়, আর এটা হচ্ছে মাঝের স্তর থাকে, আর এটা মেনলি হৃৎপিণ্ডকে সংকোচন প্রসারণে সহায়তা করবে। এরপরের যে মানে এটা কিন্তু একটা মোটা একটা স্তর, আর এরপরের যে একেবারে ভেতরের পার্ট এন্ডোকার্ডিয়াম, এটা হচ্ছে ভেতরের স্তর। এটাও একই রকম এপিকার্ডিয়ামের মতোই যোজক কলা দিয়ে তৈরি, কিন্তু এটার কাজ হচ্ছে আমাদের হার্টের ভেতরে যে কপাটিকা রক্তকণিকা এগুলো থাকে, এগুলোকে আবৃত করে রাখে। শুধু আবৃতও করে না, এদের কাজগুলোকে এটা নিয়ন্ত্রণ করে রাখে। ওকে, তো আমরা পর্দা পর্যন্ত পড়লাম। এবার আমরা একটু দেখব যে হার্টের ভেতরে পার্টগুলো, মানে আমরা তো জানি যে হার্ট শুধু একটা অংশ হলে কি হবে, এটার অনেকগুলো আহ, এটা অনেকগুলো প্রকোষ্ঠে বিভক্ত থাকে। তো এটার যে চারটা প্রকোষ্ঠ থাকে এটা আমরা জানি, তাই তো, যে লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, আর লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। ওকে, আমি দেখাই। দেখো এখানে চারটা প্রকোষ্ঠ আছে, এখানে দেওয়া আছে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, আর লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল, রাইট? তো আমরা এখানে একটু দেখি যে আমরা ফার্স্টে পড়বো যে এটা কোথায় কি থাকে। ওকে, মানে কোন চেম্বারে, হার্টে কোন চেম্বারে কি থাকে, আর এটার ভিতরে কি কি থাকে, তারপর আমরা মেইন ডেসক্রিপশনে আসবো যে হার্টটা কিভাবে কাজ করে, রাইট? তো আমরা ফার্স্টে দেখি যে আমাদের যে একেবারে উপরে রাইট অ্যাট্রিয়াম আছে ডান পাশে, ওটা কিভাবে কাজ করছে, মানে ওটার ভিতর কি কি আছে। তো রাইট অ্যাট্রিয়াম বলতে কি, রাইট মানে তো ডান, তো অবভিয়াসলি হৃৎপিণ্ডের ডান দিকে অবস্থিত বলে এটাকে রাইট অ্যাট্রিয়াম বলা হয়েছে, তাই তো। তো এইখানে রাইট অ্যাট্রিয়ামে দেখো যে একটা উপর দিয়ে সুপিরিয়র ভেনা কাভা আর নিচ দিয়ে ইনফিরিয়র ভেনা কাভা, মানে ঊর্ধ্বমুখী মহাশিরা আর নিম্নমুখী মহাশিরা রাইট অ্যাট্রিয়ামে এসে উন্মুক্ত হয়েছে। তো সুপিরিয়র ভেনা কাভা যেহেতু ঊর্ধ্বমুখী, তাই বডির উপরের পার্ট থেকে রক্ত এসে রাইট অ্যাট্রিয়ামে জমা হয়, আর ইনফিরিয়র ভেনা কাভা হচ্ছে নিম্নমুখী যেহেতু, তাই বডির যত নিচের পার্টের যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে সেগুলো এই পার্টে এসে জমা হয়। একটা জিনিস মনে রাখবা, এখানে কিন্তু সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত জমা হবে। ওকে, এখানে কোনো অক্সিজেন যুক্ত রক্ত আসবে না। আর আরেকটা কথা, এখানে হচ্ছে একটা আহ এই যে এখানে যে সুপিরিয়র ভেনা কাভা থাকে, এটা নিচে একটা নোট থাকবে, যেটার কাজ হচ্ছে
মানে যেটার কাজ না, মানে এখানে হচ্ছে যে সুপিরিয়র ভেনা কাভা যে জায়গায় উন্মুক্ত হয় সেই জায়গাটাকে বলে এসএ নোড। ওকে, আর আর হচ্ছে এভাবে হচ্ছে মানে রাইট অ্যাট্রিয়ামে মেনলি এগুলোই থাকে। এবার যাই লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়ামে মেনলি থাকবে হচ্ছে দুটি পালমোনারি শিরা। আর আমি হচ্ছে সেদিন পড়ানোর সময় বলেছিলাম যে পালমোনারি বলতে তোমরা কি বুঝবা, এটা হচ্ছে ফুসফুসীয়। ওকে, মানে পালমোনারি কোনো জিনিস আসলে বুঝবা এটা ফুসফুস থেকে আসছে বা ফুসফুসে গিয়ে পৌঁছাবে, রাইট? তো এখানে হচ্ছে দুটি পালমোনারি শিরা যুক্ত হবে। তো শিরা যদি যুক্ত হয় তাহলে আমরা কিন্তু এটাও জানি যে শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর ধমনী ধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। যেহেতু এখানে পালমোনারি শিরা অক্সিজেন নিয়ে আসতেছে, দেখো এখানে লেফট অ্যাট্রিয়ামটা রেড কালারের। রেড কালার বলতে আমরা হচ্ছে মানে মেইনলি অক্সিজেন বুঝাই, তো এটারও আলাদা। এখানে কেন ব্লু পার্টটাই কেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর রেড পার্টটা কেন অক্সিজেন যুক্ত রক্তের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা অন্যদিন বলবো। তো এখানে দেখো যে দুটি পালমোনারি শিরা এখানে যুক্ত হয়েছে। তো পালমোনারি শিরা দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু রেড পার্ট, তাই এখানে কি আসবে, অক্সিজেন যুক্ত রক্ত আসবে। কিন্তু শিরা দিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত পরিবাহিত হয়, যেহেতু এইখানে অক্সিজেন যুক্ত রক্ত আসছে, তাই এটা হবে হচ্ছে ব্যতিক্রমী শিরা। ওকে, আর আরেকটা জিনিস এটা দেখো তোমরা যে ছবিটাতে দেখতে পাচ্ছ যে বাম মানে ডান অ্যাট্রিয়ামের চেয়ে বাম অ্যাট্রিয়াম কিন্তু অনেকটা পুরু, তাই না? ওকে, তাহলে লেফট অ্যাট্রিয়াম আমরা কি দেখলাম, শুধু দুইটা পালমোনারি শিরাই থাকে। এবার আমরা রাইট ভেন্ট্রিকলে যাই। রাইট ভেন্ট্রিকলে কি থাকবে, দুটি পালমোনারি ট্রাঙ্ক থাকবে। একইভাবে পালমোনারি ট্রাঙ্ক বলতে কি বোঝাচ্ছে যে এটা ফুসফুসীয় ধমনী থাকবে, তো যেখান দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা মানে ফুসফুসে চলে যাবে। ওকে, তো এটাও হচ্ছে একটা ব্যতিক্রমী ধমনী। আর লেফট ভেন্ট্রিকলে কি থাকবে, দেখো এখানে লেফট ভেন্ট্রিকলে এখানে একটা রেড কালারের যে উপরে তিন দিকে তিনটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাওটা। এখানে লেফট ভেন্ট্রিকলে মেইন জিনিসই হচ্ছে এখানে অ্যাওটা থাকবে। ওকে, আর অ্যাওটা মেইনলি হচ্ছে আমি সেদিন বলেছিলাম যে অ্যাওটা তিন পার্টে ডিভাইডেড। একটা হচ্ছে ঊর্ধ্বগামী অ্যাওটা, যেটা উপর দিকে উঠে যাবে সেটা হচ্ছে ঊর্ধ্বগামী অ্যাওটা, অ্যাসেন্ডিং অ্যাওটা বলে। আর আরেকটা হচ্ছে গিয়ে আর্ক অফ অ্যাওটা, যেটা হচ্ছে অ্যাওটার বাঁক, এই যে এখান দিয়ে যে অ্যাওটার বাঁক এটা। আরেকটা হচ্ছে ডিসেন্ডিং অ্যাওটা, যেটা হচ্ছে নিম্নগামী। আর এখানে অক্সিজেন যুক্ত রক্ত আসবে কিন্তু। ওকে, মানে এখান দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত চলে যাবে। ফাইন, তো আমরা হচ্ছে প্রকোষ্ঠগুলো সম্পর্কে জানলাম। এখন আহ তোমাদেরকে আমি বলবো যে এটার ভিতরে থাকে কিন্তু কপাটিকা। ওকে, ওয়েট, এটার ভিতরে অনেকগুলো কপাটিকা থাকে, তাই না? তো যেহেতু আমরা কি জানি, ধরো কপাটিকাটা মেইনলি কি, কপাটিকা হচ্ছে একটা দরজার মতো। কিন্তু দরজা আমাদের কি করে, ধরো দরজা আমাদের ঢুকতেও দেয় বাহিরেও যেতে দেয়, তাই না? কিন্তু কপাটিকাটা আমাদের কখনোই মানে দ্বিমুখী হবে না, একমুখী থাকবে। ও শুধু আসতে দিবে কিন্তু কখনো যেতে দিবে না। আর এটা হচ্ছে, এটা করার কারণটা হচ্ছে যদি মানে কপাটিকা যদি দ্বিমুখী হতো তাহলে কি হতো, আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত যে দুইটা পার্টে ডিভাইড করা, এগুলা সব মিশ্রিত হয়ে যেত, পরে হৃৎপিণ্ডের কোনো লাভ হতো না, তাই না? এটার কাজই তো জিনিসটাকে আলাদা করা। তো যদি ডিভাইডই হয় তাহলে তো হৃৎপিণ্ডের কোনো দরকার নেই। সো যেহেতু এটা আলাদা করে রেখেছেন, তাই ওকে ফাইন, তো এটাকে আলাদা করে রাখা হচ্ছে গিয়ে কপাটিকার কাজ। আর এটা কপাটিকা মেনলি পেশি সমন্বিত গঠন, এখানে অনেক মানে পেশি দিয়ে এটা তৈরি হয়। ওকে, এবার আমি তোমাদের দেখাই যে এখানে মেইন পার্ট মানে কপাটিকা হচ্ছে মেইনলি ছয়টা। এটা হচ্ছে আমি তোমাদের গ্রুপে ছবিও দিয়েছিলাম যে কপাটিকা গুলা কিরকম। ওয়েট, এখানে দেখো কপাটিকা গুলো। ওকে, এখানে কপাটিকা ছয়টা। আমরা তো 9-10-এ পড়েছি যে কপাটিকা দুই প্রকারের পড়েছি, যে ট্রাইকাস্পিড কপাটিকা আর বাইকাস্পিড কপাটিকা, তাই না? এই দুইটাই পড়েছিলাম। বাট যেহেতু আমরা একটু ডিটেইলে যাব, তাই আমরা এখন শুধু এই দুইটা না, আমরা আরেকটু ডিটেইলে পড়বো। ওকে, এখানে দেখো এক নাম্বারটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা, যেটা কি করে, ডান অলিন্দ আর নিলয়ের মাঝখানে থাকে। আর এটা ট্রাইকাস্পিড কেন বলে, কারণ হচ্ছে এখানে তিনটা ঝিল্লি থাকবে, রাইট? আর দুই নাম্বারটা দেখো বাইকাস্পিড ভালভ, যেটা হচ্ছে গিয়ে
বাম অলিন্দ আর বাম নিলয়কে আলাদা করে রাখছে। তো এটা হচ্ছে বাইকাস্পিড, যেহেতু ট্রাইকাস্পিড মানে 3 ঝিল্লি, সো বাইকাস্পিড মানে 2 ঝিল্লি বিশিষ্ট হবে। তারপরে পার্টটা 3 নাম্বারটা দেখো যে করোনারি কপাটিকা। তো করোনারি কপাটিকা মেইনলি কোথায় থাকে, দেখতেই পাচ্ছ যে এটা যেহেতু রাইট অ্যাট্রিয়াম, তো রাইট অ্যাট্রিয়াম আর হচ্ছে করোনারি সাইনাস যে থাকে এই দুইটার মাঝখানে থাকে, তাই তো। তারপর 4 নাম্বারটা দেখো যে ইউস্টেশিয়ান কপাটিকা। ওকে, তো এখানে দেখো যে এসবিসি উপর দিয়ে রক্ত আনছে, আর আইভিসি মানে সুপিরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা হচ্ছে এই দুইটার মাঝখানে, যাতে রক্তটা প্রচুর অনেক ফাস্ট তো ফ্লো হয়, তাই না। তো এইটাকে একটু নিয়ন্ত্রণে আয়ত্তে আনার জন্য যে কপাটিকাটা থাকে ওটা হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। ওকে, তো এটা মেইনলি হচ্ছে ডান অলিন্দে থাকে আর এসভিসি আর আইভিসির মাঝখানে থাকে। আর 5 নাম্বারটা হচ্ছে গিয়ে পালমোনারি কপাটিকা। দেখো এটা কোথায় থাকে, ফুসফুসীয় যে ট্রাঙ্কটা আমি দেখিয়েছিলাম না, যে দুইটা ধমনী থাকবে যেটা একদম সরাসরি ফুসফুসে গিয়ে যাবে, তো ওইখানে যে কপাটিকাটা থাকবে ওইটাকে হচ্ছে পালমোনারি কপাটিকা বলে, যেটা হচ্ছে অর্ধচন্দ্রাকার হয়ে থাকবে। আর 6 নাম্বারটা হচ্ছে গিয়ে অ্যাওর্টিক কপাটিকা। দেখো অ্যাওর্টিক আমরা তো এর আগে একটু আগে দেখলাম যে অ্যাওটা কোথায় থাকে, বাম নিলয়ে থাকে, রাইট। তো এখানে যেহেতু অ্যাওর্টিক কপাটিকা, সো অ্যাওর্টিক কপাটিকা অবভিয়াসলি বাম নিলয়েই থাকবে। তো এই এই 6টা হলো গিয়ে আমাদের কপাটিকার 6টা পার্টে ডিভাইডেড আমাদের হার্টের ভেতরে কপাটিকা গুলো। ওকে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আমি একাই তো বলে যাচ্ছি। কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও? বাংলা সাবটাইটেল হলে ভালোই তো। জি, বাংলা সাবটাইটেল হলে ভালোই তো, বইয়ের সাথে মিলান যেত। বাংলা সাবটাইটেল। ওকে ফাইন, আমি আর ইংলিশে কথা বলবো না, পুরোটা বাংলায় বলছি বাকিটুকু। সরি। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে ওকে, এবার তাহলে আমরা পড়ি যে আমাদের, আমরা তো দেখলাম যে হার্টের ভেতরে কয়টা প্রকোষ্ঠ থাকে, কয়টা কপাটিকা থাকে, এগুলো সব দেখলাম। এবার আমরা দেখব যে আমাদের হার্টের ভেতরে রক্তটা কিভাবে পুরো দেহে পরিবাহিত হয়। আমাদের যেহেতু হার্টের মানে আমাদের যেহেতু রক্তটা ওভারঅল বডিতে থাকে, আর হার্টটা মেইনলি মানব দেহে যে রক্তটা প্রবাহিত হয় সেটা মেইনলি বদ্ধ প্রকৃতির হয়। ওকে, আর হচ্ছে রক্ত সংবহনটা 2 প্রকারের হয়, মুক্ত আর বদ্ধ। তো মানবদেহের যে রক্ত সংবহন প্রক্রিয়া এটা হচ্ছে গিয়ে বদ্ধ প্রকৃতির হয়ে থাকে। আর রক্ত সংবহন মেইনলি হচ্ছে 4 পার্টে, 4টা ভাগে বিভক্ত। এগুলো হচ্ছে গিয়ে ধরো সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, পোর্টাল সার্কুলেশন আর করোনারি সার্কুলেশন। তো সিস্টেমিক সার্কুলেশন বলতে মেইনলি হচ্ছে সিস্টেমিক সংবহন বোঝায়, যেটা হচ্ছে গিয়ে পুরো মানে সমগ্র দেহে রক্ত প্রবাহিত হবে। তো ধরো তোমার এখানে মেইনলি আমি তোমাদের একটা জিনিস এঁকে দেখাই যে wait, হুম, তো এটা কেন, ওকে, আমি তোমাদের হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনটা একটু ডিটেলে দেখাই, এটা ইম্পর্টেন্ট। ওকে, তো মনে করো যে সরি ফর মাই ফালতু ড্রয়িং শিট, ওয়েট, এটা কি, ধুর। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আঁকতে পারতেছি না কেন। ওকে,
আমি হচ্ছে ফার্স্টে হার্টটা আঁকি, ব্ল্যাক দিয়ে আঁকি। ধরো এটা হচ্ছে কি একটা হার্ট, এটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা, এটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। উপরে দুইটা হচ্ছে গিয়ে রাইট, এটা হচ্ছে রাইট পার্ট। ওকে, ওয়েট। সরি, একটু ফাইন। এটা হচ্ছে রাইট পার্ট, এটা হচ্ছে গিয়ে লেফট পার্ট। ওকে, তো আমাদের সিস্টেমিক সার্কুলেশনটা নর্মালি কি হয়, যে আমাদের যে এটা যে লেফট লেফট যে ভেন্ট্রিকল থাকে, মানে বাম নিলয় থাকে, বাম নিলয় থেকে রক্তটা বের হয়ে সারা দেহে প্রবাহিত হবে। দেন ওইখান থেকে কি হবে, সরাসরি ডান নিলয়, মানে সারা দেহে প্রবাহিত হয়ে যে, আচ্ছা বাম নিলয়ে তো থাকে হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, তাই তো? ওটা সারা দেহে প্রবাহিত হয়ে মানে পুরা দেহে হচ্ছে অক্সিজেন যুক্ত ব্লাড গুলো আহ, প্রবাহ করে তারপর হচ্ছে একেবারে বাম, সরি ডান অলিন্দে চলে আসবে। এই যে এটাকে হচ্ছে শর্টকাটে বলেছে সিস্টেমিক সার্কুলেশন। তো এটা মেইনলি, এটা তো শুধু এই এতটুক, যে এটা তো বেসিক, তাই না? তো এটা যদি ডিপে যাই তাহলে জিনিসটা কিরকম হয় আমি তোমাদের বলি। ওকে, তো যদি এখানে আমি এর আগে দেখেছিলাম যে এখানে ঊর্ধ্বমুখী মহাশিরা আর এখানে নিম্নমুখী মহাশিরা দুইটা থাকে আমাদের রাইট অ্যাট্রিয়ামে। তো আমরা যদি যখন রাইট অ্যাট্রিয়াম, আচ্ছা ফার্স্টেই বলি যে তোমরা তো সবাই মেবি জানো যে হার্টের ডায়াস্টল আর সিস্টল কি। তো আচ্ছা তবু বলি যে হার্টের যে প্রসারণটা হয় সেটা হচ্ছে গিয়ে ডায়াস্টল, আর সিস্টল হচ্ছে গিয়ে হার্টের সংকোচন। তো হার্টে যখন ধরো তোমরা একটা বেলুনের ভিতর যদি পানি ভরো, তখন ওটা কি হবে, ওটা অবভিয়াসলি প্রসারিত হবে। তো প্রসারিত হলে জিনিসটা কি হবে, ওটাকে আমরা ডায়াস্টল বলবো। আর আবার যখন পানিগুলো ফেলে দিবা তখন ওটাকে আমরা সিস্টল বা সংকোচন বলবো। একইভাবে আমরা যখন হার্টের ভেতর যখন রক্তটা ঢুকবে ঊর্ধ্বমুখী মহাশিরা আর নিম্নমুখী মহাশিরা দিয়ে, তখন কি হবে, হার্ট আমাদের যে রাইট অ্যাট্রিয়ামেই তো ঢুকবে, তাই না? তো রাইট অ্যাট্রিয়ামে দাঁড়াও, রাইট অ্যাট্রিয়ামে যখন ব্লাড গুলো ঢুকলো তখন কি হবে, আমাদের রাইট অ্যাট্রিয়ামটা একেবারে ফুলে যাবে। তার মানে কি হবে, ডায়াস্টল হবে, তাই না? ডায়াস্টল হলে তখন যখন এই ডায়াস্টল হওয়ার পর আমাদের কি হবে, ট্রাইকাসপিড যে ভালভটা, ট্রাইকাসপিড কপাটিকা আছে, এটা চলে যাবে, এটা খুলে যাবে, যার জন্য রক্তটা চলে যাবে রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকলে যখন সব রক্ত চলে যাবে, সাথে সাথে কি হবে, কপাটিকাটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে গেলে আমাদের যে প্রদীপ্তা, প্রদীপ্তাকে তুমি হচ্ছে স্ক্রিনে দাগিও না প্লিজ। আমি এটার জন্য টিকতে পারতেছি না। ওকে, আচ্ছা আমরা কন্টিনিউ করি। যখন হার্টের সিস্টল হওয়ার পর যখন রক্তগুলো নিচে চলে যাবে তখন কি হবে, যে হার্টের মানে রাইট অ্যাট্রিয়ামটা সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হলে যখন রক্তটা রাইট ভেন্ট্রিকলে চলে যাবে বা ডান নিলয়ে চলে যাবে, তখন আবার যেহেতু চলে যাচ্ছে তখন ডান নিলয়টা কি হবে, ডায়াস্টল ঘটবে। তো ডানিলার ডায়াস্টল ঘটার পর এইখানে যে পালমোনারি শিরার কথা আমি তোমাদের বলেছি, যে এখান দিয়ে একটা পালমোনারি শিরা যাবে আর এখান দিয়ে একটা পালমোনারি শিরা যাবে, এটা যদি একটা লাংস আর এটা যদি একটা লাংস হয়, তাহলে ফুসফুস হয়, তাহলে হচ্ছে যখন এখান দুই পাশ দিয়ে রক্তটা চলে যাবে ওভারঅল বডিতে,
তখন কি হবে, ঠিক একইভাবে যে সিস্টোল হয়েছিল ডান নিলয়ের ওইটা সরি ডায়াস্টোল হয়েছিল ডান নিলয়ের ওইটা কি হবে, সিস্টোল হয়ে যাবে। সিস্টোল হলে তারপর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় যাবে, ডান ও বাম পালমোনারি শিরার মাধ্যমে মাধ্যমে চলে যাবে কোথায়, ফুসফুসে। এই যে দেখো এখানে তোমার দেখালাম যে ফুসফুসে যে রক্তটা ফুসফুসে চলে গেল। তো ফুসফুসে যেহেতু চলে গিয়েছে, এখন ফুসফুসে গেলে কি হবে, আমরা জানি যে ফুসফুসে যাওয়ার পর এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কি করবে, আমাদের অক্সিজেনেটেড করবে। মানে এটাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত জিনিসটাকে পরিশোধিত করে এটাকে অক্সিজেন যুক্ত রক্তে পরিণত করবে। তাহলে যেহেতু ফুসফুসে যাওয়ার পর এটা অক্সিজেনেটেড হয়ে গেল রক্তটা, তখন ডান নিলয় থেকে রক্ত, অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসলো লেফট বাম অলিন্দে, আর হচ্ছে এই পাশ থেকে আসলো বাম অলিন্দে। তো এখানে অক্সিজেন যুক্ত রক্তটা চলে আসলো। চলে আসার পর তাহলে কি হবে, আমাদের বাম অলিন্দে ডায়াস্টল হবে, তারপর একইভাবে সিস্টোল হবে। সিস্টোল কখন হবে, যখন এটা বাইকাসপিড ভালভটা খুলে গিয়ে রক্তটা বাম নীলায় চলে যাবে। তারপর কি হবে, যেহেতু চলে আসছে, তো তোমাদেরকে আমি এর আগে বলেছিলাম যে এখানে হচ্ছে বাম নীলায় অ্যাওর্টা থাকে, তাই না? অ্যাওর্টা থাকে, তখন এখানে কি হবে, এখানে যে কপাটিকা থাকে অ্যাওর্টিক কপাটিকা, এটা খুলে অ্যাওর্টাটা অ্যাওর্টা দিয়ে রক্ত প্রবেশ করে একেবারে করোনারি ধমনীতে যাবে, তারপর পুরা সমগ্র দেহে ব্লাডটা সরবরাহ করবে হচ্ছে হৃৎপিণ্ড। ফাইন। এটা হচ্ছে কি সিস্টেমিক সার্কুলেশন, যে কিভাবে ডান অলিন মানে বাম নিলয় থেকে ডান অলিন্দে রক্তটা যায়, বা রক্তটা ডান অলিন্দ থেকে বাম নিলয়ে যায়। ওকে। তো এবার আমরা দেখব যে আরেকটা সার্কুলেশনের কথা, সেটা হচ্ছে গিয়ে পালমোনারি সার্কুলেশন। তো পালমোনারি সার্কুলেশনটা মেনলি কি, যেটা হচ্ছে গিয়ে ফুসফুসে যায়, আমি তো বললাম। তো এখানে আসবে কোন কোন পার্টটা, একটা হচ্ছে গিয়ে ডান নিলয় আর হচ্ছে গিয়ে বাম অলিন্দ। মানে কি, ডান নিলয় থেকে রক্ত সংবহিত হয়ে একেবারে যখন বাম অলিন্দে ফিরে আসবে, দেখাই। ওকে। যখন রক্তটা আহ, ডান নিলয় থেকে একদম ডিরেক্ট ডিফারেন্ট প্রসেস, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চলে যাবে বাম অলিন্দে, এখান থেকে ডিফারেন্ট প্রসেসে এই জায়গাটাতে আসবে, সেইটাকে বলবে হচ্ছে গিয়ে পালমোনারি সার্কুলেশন। ওকে। আর আরেকটা সার্কুলেশন যেটা, সেটা হচ্ছে গিয়ে করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশনটা মেনলি তোমাদের হচ্ছে যে অ্যাওর্টা থাকবে, অ্যাওর্টা থেকে ধমনীতে অক্সিজেন যুক্ত রক্ত চলে যাবে। ওকে। তো ওইখান থেকে হার্টটা কি করবে, অক্সিজেন সাপ্লাই করবে। সাপ্লাই করার পর তো অক্সিজেন যুক্ত রক্তটা কি হবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তে পরিণত হবে। তারপর সেটা করোনারি শিরা দিয়ে ডান অলিন্দে চলে যাবে। এই পার্টটা হচ্ছে গিয়ে করোনারি সার্কুলেশন। আর আরেকটা হচ্ছে গিয়ে পোর্টাল সার্কুলেশন। তো পোর্টাল বলতে তো আমরা বুঝাই যে পার্শ্বপথ বা রোড এরকম। তো মেইনলি কি, আমরা তো সবসময় জানি যে হৃৎপিণ্ড থেকে সরাসরি রক্ত বিভিন্ন দেহের মাধ্যমে হচ্ছে মানে বিভিন্ন অঙ্গের মাধ্যমে দেহে যায়, অথবা আহ, রক্তটা সরাসরি হৃৎপিণ্ড এসে মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডিরেক্ট হৃৎপিণ্ডে আসে, তাই না? কিন্তু পোর্টাল সার্কুলেশনটা একটু ডিফারেন্ট। এখানে কি হবে, যে দেহের সমগ্র দেহ থেকে রক্তটা হৃৎপিণ্ডে আসবে না, একদম বিভিন্ন অঙ্গে প্রবেশ করে 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 তারপর হৃৎপিণ্ডে আসবে। এটাই মেনলি হচ্ছে গিয়ে পোর্টাল সার্কুলেশন। তো হৃৎপিণ্ডে হচ্ছে এই চারটা ওয়েতে চারটা ওয়েতে হচ্ছে রক্ত সংবহিত হয় বা রক্ত পরিবাহিত হয়। তো এবার হচ্ছে তোমাদের উম, যে আমি বলি যে অ্যাট্রিয়ামের, আমরা যে ফার্স্টে বললাম যে অ্যাট্রিয়াম বা অল ইন দ্য সিস্টোল, অল ইন দ্য ডায়াস্টোল, এই জিনিসটা আমরা দেখব। আমরা তো দেখলাম যে রক্ত কিভাবে সংবহিত হয়, তাই না? তো কোথায়, ওকে ওকে, তাহলে হচ্ছে ডাক্তার সঞ্জয় না? দাগটা তো শোনা যাচ্ছে না, দা ওয়েট। হুম হুম, আমি উপরে হচ্ছে এই তো এটা দেখতে পাচ্ছি না, ফালতু। ওকে, তোমরা এই জিনিসটা দেখো যে কিভাবে ডায়াস্টল আর সিস্টল হচ্ছে।
দেখো ডান অলিন্দ থেকে রক্তটা এসে সাথে সাথে ওটা ডায়াস্টল হলো, সিস্টল হলো, তারপর কি হলো, রক্তটা চলে গেল বডিতে। একইভাবে সরি, এটা চলে যাবে ফুসফুসে। একইভাবে ফুসফুস থেকে ডান অলিন্দ বাম বাম অলিন্দে রক্তটা আসলো, ডায়াস্টল হলো, সিস্টল হলো, তারপর নিলয়ে ঢুকলো, তারপর ওইখান থেকে চলে গেল সমগ্র বডিতে। এবার আমি তোমাদের দেখাই যে অ্যাট্রিয়ামের ডায়াস্টলটা কিভাবে হয়। আচ্ছা, তার আগে আমি তোমাদের বলি যে আহ হৃৎপিণ্ড তো অনবরত স্পন্দিত হয়, তাই তো? তো এই হৃৎপিণ্ডের যে স্পন্দনের যে ঘটনা, এটাকে বলে হচ্ছে কার্ডিয়াল কার্ডিয়াল সাইকেল বা হৃৎচক্র। তো যেহেতু এটা অনেক মানে সমগ্র দেহে রক্ত প্রবাহিত করে, সো এটা আমরা জানি যে এটা অনেক ফাস্ট কাজ করে। তো এটার প্রায় 0.8 সেকেন্ড লাগে এটার ভেতরে রক্ত ঢুকে তারপর বের হয়ে যেতে। ওকে, তো 0.8 সেকেন্ড। আর আমরা তো জানি যে এক এক মানে পার মিনিটে আমাদের দেহে হৃৎপিণ্ডের বিট হয় 75টা। তো যদি আমরা 60কে যদি 75 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা দেখতে পাবো যে 0.8 সেকেন্ড আসে। তার মানে কি অ্যাট্রিয়ামের ডায়াস্টল সিস্টল আবার ভেন্ট্রিকলের ডায়াস্টল সিস্টল সব মিলিয়ে কি 0.8 সেকেন্ড হলো। ওকে, তো সবার ক্ষেত্রে তো ফার্স্ট 0.8 না। না, আমি হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল সিস্টলের কথা বলেছি। কিন্তু তোমরা যখন জিনিসটা মানে অ্যাট্রিয়ামের ডায়াস্টল সিস্টল মিলিয়ে বলেছি, যখন আলাদা আলাদা করবা, ডায়াস্টল হচ্ছে অ্যাট্রিয়ামের, আবার অ্যাট্রিয়ামের সিস্টল হচ্ছে, তখন টাইমটা ডিফারেন্ট হবে। ওটা আমি বলি তারপর। ওকে, তো হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টলটা আমরা দেখি ফার্স্টে, যে রক্তটা কি হলো। আমরা লেফট রাইট অ্যাট্রিয়ামে কি দেখতে পাচ্ছি, এসভিসি আর আইভিসি থেকে রক্ত আসলো কোথায়, ডান অলিন্দে। আর একইভাবে পালমোনারি শিরা দিয়ে রক্তটা আসলো কোথায়, বাম অলিন্দে। ফলে কি হলো, অ্যাট্রিয়ামে ডায়াস্টল হলো, মানে প্রসারিত হলো। এই সময় কপাটিকাটা কেমন থাকবে, কপাটিকাটা ট্রাইকাস্পিড আর বাইকাস্পিড যে দুটা কপাটিকা থাকে, এই দুইটা কপাটিকা হচ্ছে বন্ধ থাকবে। তো অ্যাট্রিয়ামটা যে মানে ডায়াস্টল হলো, মানে এটার ভেতরে যে রক্তটা পরিপূর্ণ হয়ে গেল, রক্তটা ঢুকে, এটার সময়কাল কিন্তু 0.8 সেকেন্ডের মধ্যে 0.7 সেকেন্ড। কারণ দেখো, যে তোমরা যখন একটা খালি বালতি যখন ভরতে যাবা, তো ভরতে বেশি টাইম লাগে না, পানিটা মানে বের করতে বেশি টাইম লাগে, অবভিয়াসলি ভরতে টাইম লাগে। সো হৃৎপিণ্ডের ভিতরে রক্তটা প্রবেশ করতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে কি 0.7 সেকেন্ড। আর এই অ্যাট্রিয়ামের যে ডায়াস্টল হলো, এবার তো অবভিয়াসলি যেহেতু এর পরের স্টেপ কি, যে অ্যাট্রিয়ামে সিস্টল হবে। তো অ্যাট্রিয়ামে যখন সিস্টলটা হবে তখন কি হবে, ভেন্ট্রিকল দুইটা ডায়াস্টল হবে। ওটা পরে বলি, আগে বলি অ্যাট্রিয়ামের সিস্টলটা কি। অ্যাট্রিয়ামের সিস্টলটা যখন মানে ওটা তো ভরে গেল, অ্যাট্রিয়ামে ডায়াস্টল হলো কখন, যখন অ্যাট্রিয়ামটা রক্তে পরিপূর্ণ হলো। এবার অ্যাট্রিয়ামের সিস্টল কখন হবে, যখন অ্যাট্রিয়াম থেকে রক্ত সব বের করে দিবে। এই রক্ত বের করার টাইমটাই হচ্ছে গিয়ে 0.1 সেকেন্ড। দেখেছো যে 0.8 সেকেন্ডে কিভাবে ডিভাইড হয়ে 0.7 সেকেন্ড আর 0.1 সেকেন্ডে মানে ভাগ হয়ে গেছে। ওকে, তো এখানে যে এসএ নোডের কথা আমি ফার্স্টে তোমাদের বলেছিলাম, যে এসএ নোডের সংকেতের মাধ্যমে হচ্ছে হৃৎপেশি মানে এসএ নোড যে থাকে, যেখানে ঊর্ধ্ব মহাশিরাটা ঊর্ধ্বমুখী মহাশিরাটা যেখানে উন্মুক্ত হয় সেটাকে এসএ নোড বলে। তো এসএ নোডের সংকেত যে একটা সংকেত দিবে, যে সংকেতের দ্বারা হৃৎপেশিটা সংকুচিত হবে, ফলে অ্যাট্রিয়ামে সিস্টল হবে। অ্যাট্রিয়ামে সিস্টল কিন্তু এমনি এমনি হয় না, এটা হচ্ছে কি আহ, উম, একটা হচ্ছে কি সংকেত আসবে, ওই সংকেতটা দিবে হচ্ছে কি এসএ নোড। যার জন্য এসএ নোডের হচ্ছে সংকোচনটা মানে এসএ নোডের সংকেতের কারণে অ্যাট্রিয়ামটা সংকুচিত হয়। তো আমরা কিন্তু জানি যে এসএ নোডটা কোথায় থাকে, ডান দিকে থাকে। যেহেতু ডান দিকে থাকে, তাই ডান দিকে অবভিয়াসলি আগে সংকুচিত হবে বাম দিকের তুলনায়। তো ঠিক একইভাবে তোর ডান দিকে আগে সিস্টল হলো আর বাম দিকে পরে হলো। ফলে কি হলো, এবার সিস্টলের পার্ট শেষ, এবার রক্তটা কোথায় যাবে, আমাদের নিলয়ে প্রবেশ করবে, তাই না? যেহেতু সিস্টল হলো, রক্ত তো অবভিয়াসলি নিলয়ে যাবে। তো রক্ত নিলয়ে যাওয়ার প্রথম শর্ত কি, আমাদের দরজা খোলা রাখতে হবে, কপাটিকল গুলো খোলা রাখতে হবে। তো এই মোমেন্টে কপাটিকা যখন খুলবে, ও হ্যাঁ আরেকটা কথা, যে যখন আমাদের সিস্টলটা হচ্ছে, তখন আমাদের যে মানে বাম নিলয়ে তো দেখলাম যে বাম নিলয়, ডান
অলিন্দে আগে হলো বাম অলিন্দে পরে হলো, এই সংকোচনটা এত ফাস্ট হয় যে প্রথম যে 0.05 সেকেন্ড থাকে ওই 0.05 সেকেন্ডটা খুব তাড়াতাড়ি সংকুচিত হবে। ওকে, এটাকে বলে হচ্ছে ডাইনামিক ফেজ। আর পরের যে 0.05 সেকেন্ড এটাকে বলে হচ্ছে অ্যাডাইনামিক ফেজ, কারণ এই টাইম টুকুতে হৃৎপিণ্ড ধীরে সংকুচিত হয়। ওকে, এবার আমি হচ্ছে নিলয়ের সিস্টলে আসি, যে নিলয়ের সিস্টল কিভাবে হয়। তো আচ্ছা, নিলয়ের ডায়াস্টল তো হবে ফার্স্টে, তারপর তো নিলয়ের সিস্টল। তো অলিন্দগুলো যে সংকুচিত হলো তখন আমি কি বললাম যে কপাটিকা, ফার্স্ট শর্ত কি, আমাদের কপাটিকাগুলো খোলা রাখতে হবে, দরজা খোলা রাখতে হবে। তো দরজা যখন খোলা থাকবে তখন রক্তটা কোথায় যাবে, নিলয়ে প্রবেশ করবে। ডান পাশ থেকে রক্ত যাবে ডান নিলয়, আর বাম বাম অলিন্দ থেকে রক্ত যাবে বাম নিলয়। তো রক্ত যাওয়ার পর এই সময় যে রক্তটা ঢুকলো ডান নিলয়ে, সাথে সাথে তো কপাটিকাটাকে অফ করে দিতে হবে, না হলে কি হবে, কপাটিকাটা মানে রক্তটা আবার একইভাবে বিপরীত, মানে একটা যে ফ্লো থাকে অনেক জোরে যে চলে যায়, ফ্লোটা রক্তের প্রবাহটা অনেক জোরে হয়, ওই টাইমে যদি দরজাটা বন্ধ না হয় তাহলে তো অর্ধেক রক্ত আবার বিপরীত দিকে চলে যাবে, তাই না? তো এই কাজটা যেন না হয় এর জন্য এই সময়ে কপাটিকাটা অনেক জোরে বন্ধ হবে। এই বন্ধ হওয়ার সময় একটা সাউন্ড হবে যেটাকে বলে হচ্ছে ডাব। তো ডাব, এটাকে ডাব সাউন্ড বলে। এটা হচ্ছে কি সেকেন্ড হার্ট সাউন্ড। তার মানে কি, সেকেন্ড হার্ট সাউন্ড যেহেতু ফার্স্ট হার্ট সাউন্ড আছে একটা, ওটা হচ্ছে সিস্টলের সময় আমি বলবো। তো এই যে 0.8 সেকেন্ড যে আমি বললাম যে নিলয়ের ক্ষেত্রেও 0.8 সেকেন্ড টাইম লাগে নিলয়ের সংকোচন প্রসারণের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে হচ্ছে ভেন্ট্রিকলের যে ফার্স্টে ভেন্ট্রিকলটা পরিপূর্ণ হবে, এই 0.8 সেকেন্ডের মধ্যে নিলয়ের যে ডায়াস্টল হবে এখানে সময় যায় 0.5 সেকেন্ড। ওকে, তো 0.5 সেকেন্ড যদি যায় তাহলে নিলয়ের সংকোচনের ক্ষেত্রে টাইম কতটুকু দেয় হৃৎপিণ্ড, 0.3 সেকেন্ড। তো ঠিকই ভাবে ভেন্ট্রিকলে যখন ডায়াস্টল হবে তখন কি হবে, যে ডান ও বাম নিলয় যখন রক্তপূর্ণ হবে তখন সেটা তো অবভিয়াসলি সংকুচিত হবে। তো সংকুচিত হলে কি হবে, ডান নিলয় থেকে রক্ত কোথায় যাবে, পালমোনারি ধমনীতে, তাই না? আমরা নিচে কিন্তু এখানে কিন্তু একটা পালমোনারি ধমনী দেখতে পেয়েছিলাম, আমি যখন সিস্টেমিক সার্কুলেশন পড়েছিলাম তখন তোমাদেরকে একে দেখেছিলাম যে এখানে একটা পালমোনারি ধমনী থাকে। তো ডান পাশ থেকে রক্তটা কোথায় যাবে, পালমোনারি ধমনী দিয়ে পালমোনারিতে চলে যাবে। আর বাম পাশ থেকে বাম নিলয় থেকে রক্তটা অ্যাওর্টা দিয়ে চলে যাবে কোথায়, দেহের বিভিন্ন অংশে। ওকে, তো হচ্ছে এ সময় কপাটিকাটা কেমন থাকবে, এ সময় কপাটিকা কোন কোন কপাটিকা খোলা থাকবে জানো, এ সময় হচ্ছে পালমোনারি কপাটিকা, যেহেতু এটা ডান নিলয়ে থাকে পালমোনারি কপাটিকা। সো এই সময় পালমোনারি কপাটিকাটা খুলে রক্তটা যেতে দিবে আহ, ফুসফুসে। আর একইভাবে ডান নিলয়ে অ্যাওর্টিক কপাটিকাটা খুলে রক্তটা যেতে দিবে কি পুরা দেহে। তো এ সময় যে আহ, কপাটিকাটা, এই দুটা কপাটিকা যে খুললো, খোলার পর তারপর তো একইভাবে ট্রাইকাসপিড আর বাইকাসপিড কপাটিকাটা বন্ধ হবে। তো এই বন্ধ হওয়ার সময় এটা অনেক জোরে সাউন্ড করে বন্ধ হয়, যেটার সময় লাভ শব্দটা তৈরি হয়। এটাকে বলে হচ্ছে গিয়ে প্রথম হার্ট সাউন্ড। তো তাহলে আর এটার সময় হচ্ছে কি 0.3 সেকেন্ড, যেটা তোমাদেরকে আগেই বললাম। তো তোমাদের হচ্ছে সার্কুলেশন, আচ্ছা প্লিজ দাগাদাগি করো না কেউ। ওকে, তো তোমাদের হচ্ছে গিয়ে আমি দেখালাম যে কিভাবে ডায়াস্টল সিস্টল হয়, রক্ত কিভাবে পাস হয় পুরো বডিতে, তারপর অনেকগুলো সার্কুলেশন দেখালাম। এখন কারো কোনো কোয়েশ্চেন? সাউন্ডের জায়গাটা একবার কোথাকার? সাউন্ড হয় বললে আচ্ছা, অবশ্যই জানো। লাপ সাউন্ড আর ডাব সাউন্ড। হুম। ওকে, ফার্স্টে যখন ডাব সাউন্ডটা কখন হয় আমি কি বললাম, যখন রক্তটা মানে ডান নিলয় বা ডান অলিন্দ বা বাম অলিন্দ থেকে যখন রক্তটা ডান ডান নিলয় বা বাম নিলয়ে প্রবেশ করবে তখন কি হবে, তখন কপাটিকাগুলো তো খুলে যাবে, তাই না? খুলে যাওয়ার পর তো কপাটিকাটা বন্ধ হওয়া লাগবে, না হলে কি হবে, রক্তটা বিপরীত দিকে পাস হবে। তো যদি বিপরীত দিকে চলে যায় রক্তটা তাহলে তো কোনো লাভ হলো না হৃৎপিণ্ডের। তো
এইটার সময় এত জোরে সাউন্ড করে বন্ধ হয়, মানে এত জোরে বন্ধ হয় যে তখন ঠাস করে একটা শব্দ হয়, যেটাকে আমরা বলি ডাব সাউন্ড। মানে এটা হচ্ছে গিয়ে অনেক গভীরভাবে খেয়াল করলে মেবি লাভ আর ডাবের মধ্যে ডিফারেন্সটা বোঝা যায়। আর ডাব সাউন্ডটাকে বলে সেকেন্ড হার্ট সাউন্ড। আর আর লাভ সাউন্ডটা কখন হয়, যখন আহ, মানে নিলয়গুলোর যখন সংকোচন হবে, তখন যে কপাটিকাগুলো বন্ধ হবে আবার সজোরে, ওই সাউন্ডটাকে বলবে হচ্ছে লাভ সাউন্ড। আর ওইটা হচ্ছে কি প্রথম হার্ট সাউন্ড। ওকে। বুঝিনি। আচ্ছা, তুমি কোন পার্টটা বোঝো না আমাকে বলো। কনফিউজড, মানে লাভ সাউন্ড কখন হচ্ছে, লাভ সাউন্ড কখন হচ্ছে? লাভ সাউন্ডটা এক হচ্ছে ওয়ার্ডে, এক ওয়ার্ডে। ভেন্ট্রিকলের ভেন্ট্রিকলের সিস্টোলে। এটা কিন্তু পরপর হচ্ছে। ভেন্ট্রিকলের সিস্টোল যখন হবে তখন হচ্ছে লাভ সাউন্ডটা হবে, আর ভেন্ট্রিকলের ডায়াস্টোল যখন হবে তখন হচ্ছে গিয়ে ডাব সাউন্ডটা হবে। বুঝতে পারছি। ওকে। থ্যাংক ইউ। আর কেউ? আমি কি অনেক আমি কি অনেক তাড়াতাড়ি বলেছি? আচ্ছা, আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কারো কোনো কোয়েশ্চেন আছে? না, নেক্সট টপিক। আর টপিক নেই, আর কি পড়বা?